উপদেষ্টা মাহফুজ যখনই কোনো কথা বলেন সেটা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়ে যায় সারা দেশে। বিতর্কিত কথা ছাড়া বা কাউকে খোঁচানো ছাড়া যেন তিনি কোনো কাজই করতে পারেন না। তিনি একসময় উজিরে খামোখা ছিলেন, এরপর একটা উজিরের জায়গা পেলেন উজিরগিরি করার, কিন্তু সেই জায়গায় আমরা কোনো ধরনের উন্নয়ন এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু মাঝে মাঝে তিনি তার উপদেষ্টা পদকে হালাল করার জন্য এমন এমন সব কথা বলেন, একপেশে কথা বলেন এবং পক্ষপাতিত্বমূলক কথা বলেন যে আসলে সেটা নিয়ে বিতর্ক ছাড়া আর কোনো উপায়ও থাকে না। সম্প্রতি তিনি মওদুদিবাদ নিয়ে আবার একটি মন্তব্য করেছেন। সে মন্তব্য কেন করেছেন সেটিতে যাওয়ার আগে তার এই মন্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি মির্জা গালিব কি মন্তব্য করেছেন সেটা একটু আমরা জেনে আসি। উনি যদি এনসিপির ব্যাপারে কনসার্ন থাকেন তাহলে ওনার উচিত সরকার থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে চলে যাওয়া, যেভাবে হচ্ছে আপনার নাহিদ রাজনীতিতে গেছে। আপনি একই সাথে সরকারে থাকবেন আবার হচ্ছে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সুপারভাইজ করবেন, এটা তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। সিরিয়াসলি আনএথিক্যাল। এবং এটা যদি উনি করেন তাহলে ওনার একটা সেকেন্ডের জন্য গভর্নমেন্টে থাকা উচিত না। জাস্ট রিজাইন and go to the NCP and do your politics. Everybody will welcome that. মির্জা গালিব বলেছেন উপদেষ্টা মাহফুজের পদত্যাগ করে এনসিপির রাজনীতি করা উচিত। সাবেক শিবিরের সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব রোববার 14 সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠিত এক টকশোতে এমন মন্তব্য কেন করলেন সেটি আমরা বিশ্লেষণ করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপদেষ্টা মাহফুজ আলমের জামাতকে নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাহলে ওনার দায়িত্ব হচ্ছে দুইটা। কি দায়িত্ব? এক হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, আর নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটার আয়োজন করা। এনসিপি রাজনৈতিক দল হিসেবে কিভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এটা তার জুরিসডিকশনারিতে পড়ে না। তিনি আরো বলেন, মাহফুজ যদি এনসিপির ব্যাপারে কনসার্ন থাকেন তাহলে ওনার উচিত সরকার থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে চলে যাওয়া, যেভাবে নাহিদ রাজনীতিতে অলরেডি যুক্ত হয়েছেন। আপনি একই সঙ্গে সরকারে থাকবেন আবার এনসিপিকে সুপারভাইজ করবেন, এটা সিরিয়াসলি আনইথিক্যাল। এটা যদি উনি করেন তাহলে ওনার এক সেকেন্ডের জন্য সরকারে থাকা উচিত না। এর আগে এই মাহফুজ আলম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের কোনো দরকার নেই। ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে, এতে নতুন কিছু যোগ করবে না। তিনি এই কথাটা মূলত এনসিপিকে মিন করে বলেছেন বলেই মনে করছেন মির্জা গালিব। তো এনসিপি কি করবে না করবে সে পরামর্শ আসলে উপদেষ্টা পরিষদের জায়গায় বসে, উপদেষ্টার চেয়ারে বসে থেকে এটা আসলে মাহফুজ আলমের বলা কোনোভাবেই উচিত হচ্ছে না। দর্শক, বাংলাদেশের রাজনীতি ক্ষণে ক্ষণে এই দিক পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের ফলে কখন কোন দিকে মন নিচ্ছে সেটি বোঝা এখন বেশ দুষ্কর। তবে একটি জায়গায় আমরা কনস্ট্যান্ট, সেটি হচ্ছে বিপ্লবোত্তর বাংলাদেশে বিপ্লবীরাই বিজয়ী হবে এবং তাদের আকাঙ্ক্ষা যে কোনো মূল্যে প্রতিফলিত হবে। আমরা এখন দেখব কিভাবে বাংলাদেশের রাজনীতিকে ক্রমাগত জটিল দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটি কারা নিচ্ছেন, কেন নিচ্ছেন এবং কারা নিচ্ছেন সেটি আমরা এখন আমাদের বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে দেখতে পাবো। নাম্বার 1, ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে বিএনপি যে মন্তব্যগুলো করছে সেই মন্তব্যগুলো ঠিক তারা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে হলেও যেরকমটি করতো সেরকমটি করছে। অর্থাৎ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপি তার মধ্যে কোনো ধরনের সংস্কার করেনি, তাদের চিন্তা ভাবনায় না, কথাবার্তায় না, এমনকি তাদের স্পিচ ডেলিভারির ক্ষেত্রেও নয়, মন্তব্যের ক্ষেত্রেও তারা মিনিমাম সংস্কারটুকু করতে পারেনি। যেখানে সকল ছাত্ররা মিলে একটি নির্বাচন করেছে, এই ছাত্রদের নির্বাচনটা এমন কোনো নির্বাচন নয় যে নির্বাচনকে আপনি যা খুশি তাই মন্তব্য করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি মূর্খ ভাবলে আপনি নিজেই তো একটা মূর্খ। ছাত্ররা তাদের বিবেচনায় কাকে নির্বাচিত করেছে সেটা নিয়ে আপনি মন্তব্য করছেন আপনার রাজনৈতিক জায়গা থেকে। আপনার রাজনৈতিক জায়গাটা এমন দেউলিয়া হয়ে গেছে যে আপনি আপনার ছাত্র রাজনীতির স্টেক হোল্ডারদেরকে এখানে
মন্তব্য করতে না দিয়ে আপনি নিজে নিজের মতো করে মন্তব্য করছেন। বিএনপির একজন উপদেষ্টা শামসুজ্জামান দুদু তিনি বলতেছেন যে নির্বাচন 8 মাস আগে হয়ে গেছে, ডাকসু নির্বাচন নাকি 8 মাস আগে হয়ে গেছে। ইলেকশন 8 মাস আগে হয়ে গেছে। কোন ইলেকশন 8 মাস আগে হয়েছে? যে ইলেকশনের কথা বলছেন, ডাকসু দুইটাই 8 মাস আগে হয়ে গেছে। কেমন? এটাই হচ্ছে না জানা অথবা জেনে অস্বীকার করা। সেটি হচ্ছে তো ডাকসু নির্বাচনের এটা যদি 8 মাস আগে হয়ে থাকে, জাতীয় নির্বাচন কয় মাস আগে হয়েছে? যেদিন ইউনূস আর তারেক রহমান লন্ডনে দেখা করলেন সেদিন নিশ্চয়ই জাতীয় নির্বাচন হয়ে গেছে। কে প্রধানমন্ত্রী হবে, কে মন্ত্রী হবে, কে কি হবে না হবে, মানুষের কাছে কিন্তু এরকম ধারণা আছে। তাহলে আপনারা আবার জাতীয় নির্বাচন দাবি কেন করছেন? জনগণ তো মনে করছে 5ই আগস্ট নির্বাচন হয়ে গেছে। 5ই আগস্টের পর যে সরকার আসছে সে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার সরকার। সে তো বাইরের কেউ না, তাকে তো জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বসানো হয়েছে। এই সরকারকে দায়িত্ব দেওয়ার পর, ইউনূস সরকারকে দায়িত্ব দেওয়ার পর কেউ কোনো বিরোধিতা করেছে? বিএনপি ছাড়া কেউ বিরোধিতা করে নাই। বিএনপি বিরোধিতা করলো কখন? যখন 5ই আগস্টের পর বিএনপি চরমভাবে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগের আগের ভূমিকায় আওয়ামী লীগ যে কাজ করে দেশ ছেড়ে পালিয়েছে ঠিক সেই কাজগুলো আওয়ামী লীগ যখন বিএনপি যখন শুরু করলো, আর এতে যখন জনগণ বিরোধিতা শুরু করলো, যারাই বিরোধিতা করছে, যখন এনসিপি এর প্রতিবাদ জানিয়েছে বা সমন্বয়করা প্রতিবাদ জানিয়েছে, বিএনপি তখন সমন্বয়কদের গালাগাল শুরু করলো। অর্থাৎ তখন সমন্বয়করা তাদের প্রতিপক্ষ। সমন্বয়করা যখন দল গঠন করলো, এখন প্রতিপক্ষ হয়ে গেল এনসিপি, এখন প্রতিপক্ষ হলো জামাত। অর্থাৎ তাদের বিরুদ্ধে যারাই বলবে তাদেরকে প্রতিপক্ষ মনে করে তারা একের পর এক কথা বলছে। এরপর তাদের প্রধান দাবি হয়ে গেল নির্বাচন। প্রথম দিন থেকে তারা 3 মাসের মধ্যে নির্বাচন চেয়ে বসছে, কিন্তু তখনও সরকারি গঠন হয় নাই। সমাবেশ করে তারা বললো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কার কাছে চাইলে নির্বাচনটা? তখন তো ইউনূস বাংলাদেশে আসেই নাই, সরকারি গঠন হয় নাই। ইন্ডিয়ার কাছে চেয়েছেন? এটা আমার বিএনপির কাছে প্রশ্ন। সরকার গঠনের আগে যে আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন, এটা কার কাছে চাইলেন? হু ইজ দ্য পারসন, হু ইজ দ্য অথরিটি? ইন্ডিয়া? কে করে দিবে আপনাদের নির্বাচন? নাকি শেখ হাসিনার কাছে চেয়েছেন? বিএনপির কোন নেতা আজ পর্যন্ত এই প্রশ্নটার উত্তর দিতে পারে নাই, দেয় নাই। আচ্ছা, এরপরে কি হলো? একটা সংস্কার প্রস্তাবনা আসলো। যেই কতগুলো সংস্কারই এসছে, সব দল মোটামুটি স্টেক হোল্ডাররা সবাই একমত হচ্ছে, কিন্তু বিএনপি একমত হচ্ছে না। এমনকি এই যে ছাত্রদের নির্বাচন হবে, ডাকসু নির্বাচন হবে, যেটাকে তারা বলছে 8 মাস আগে হয়ে গেছে, সেই নির্বাচনে তারা আসতে চায়নি। জাতীয় নির্বাচনের আগে তারা ভাত খেতেও রাজি না, বিয়েতেও রাজি না, তারা কোনো কিছু করতে রাজি না। তাদের প্রথম দাবি হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন করলে তাদের ধারণা জনগণ তাদেরকে ভোট দিবে, তারা ক্ষমতা আসে যা খুশি তাই করতে পারবে। বিএনপির এই ধারণা যে ভুল, এইটা প্রমাণ করার জন্যই এই জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো। এখানে বিএনপি পন্থীদের যে কি পরিমাণ ভরাডুবি হয়েছে সেটা সবাই দেখতে পেয়েছেন। তারা ছাত্র শিবির, জামাত শিবির এদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়েও, রাজাকার ট্যাগ দিয়ে, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ দিয়ে, হাজার রকম চেষ্টা করেও, মিথ্যাচার করে, নারী হেনস্থাকারী পরিচয় দিয়ে কত কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ছাত্র শিবির ফুল প্যানেলে জয়ী হলো। 1-2টা এদিক সেদিক বাদ দিয়ে যারা জিতছে তারাও শিবিরকে পছন্দ করছে। ইতিমধ্যে তারা একসঙ্গে কাজ করছে, কেউ বিরোধিতা করছে না। বিএনপি এখন এটা যখন বুঝতে পারলো যে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তখন তারা জনগণকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য নতুন নতুন ডায়লগ দিচ্ছে। একজন এক একটা ডায়লগ দিয়ে যে যেটাতে সুবিধা করতে পারছে। এটা এক ধরনের পাগলামি হয়ে গেছে। রাজনীতির পাগলামিটা এখন তারা এইভাবে শুরু করেছে। কিন্তু এতেও কি শেষ পর্যন্ত বিএনপির রক্ষা হবে? শেষ রক্ষা হবে? হবে না। বিএনপির সাংগঠনিক শক্তি নেই যে সে তার দলকে রক্ষা করবে। আজকে যদি নির্বাচন হয়, আমি নিশ্চয়তা দিচ্ছি, আজকে যদি তফসিল ঘোষণা হয়, আগামীকাল থেকে বিএনপি 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ মিলে মারামারি শুরু করবে, খুনাখুনি শুরু করবে। মনোনয়নের জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লেনদেন শুরু হবে। এগুলো সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠবে এবং বিএনপির ভেতরে খুনাখুনির কোনো শেষ থাকবে না। যে প্রার্থী হবে, প্রার্থী মনোনয়ন পাবে, 15 বছর না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, আমাকে মনোনয়ন দিতে হবে, আমি এই করেছি সেই করেছি। এমনকি বিএনপি সেটা ভয় পেয়ে, আমার যা ধারণা, যে তারা
জাতীয় নির্বাচনকে আসলে শেষ পর্যন্ত আর হতে দেবে না। তাহলে এতগুলো নাটক তারা কেন করছে? এগুলো করতেছে একটু বাদ প্রতিবাদ করলে যদি পোস্ট পজিশন পাওয়া যায়। বিগত রাজনীতিতে তারা আওয়ামী লীগের সমালোচনা করে কিছু পোস্ট পজিশন পেয়েছে। তাদের মুখ বন্ধ করার জন্য, মির্জা আব্বাসের মুখ বন্ধ করার জন্য, বিভিন্ন জায়গার এমপিদের মুখ বন্ধ করার জন্য সরকার দলীয় এমপিরা তাদেরকে 5 কোটি 10 কোটি কিছু টাকা পয়সা, কিছু টেন্ডারবাজির সুযোগ দিয়ে মুখ বন্ধ রেখেছে। তরুণদেরকে সুযোগ দিয়েছে ইয়াবার ব্যবসা করার, যুবদল ছাত্র দলকে সুযোগ করে দিয়েছে যে তোরা ইয়াবা খা, ইয়াবা ব্যবসা কর। এইভাবে করে বিএনপি তার রাজনৈতিক সমস্ত শক্তি, সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলে শেষ পর্যন্ত বাংলাদেশে একটি কেওয়াস তৈরি করতে যায়। অপরদিকে যারা জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে ছিল, এই পক্ষগুলো ধীরে ধীরে নিজেদের মধ্যে প্রথমে অনৈক্য সৃষ্টি হয়েছে, সেগুলো কাটিয়ে উঠে আবারও তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আর এই ঐক্যবদ্ধ শক্তিকে মাহফুজ আলমরাও ভয় পাচ্ছে। মাহফুজ আলম কেন ভয় পাচ্ছে সেটি আমরা জানি, যে তার এমন কোনো কিছু আছে যেটি হয়তো একটা গ্রুপের কাছে জমা আছে, তারা ফাঁস করে দিতে পারে। যে কারণে মাহফুজ আলম দুনিয়ার আর সবকিছুর পক্ষে থাকলো, সকল অনিয়মের পক্ষে থাকলো, তার বারবারই একই কথা, হয় মওদুদবাদ, কখনো মৌলবাদ, এইগুলোর পেছনে সে লেগে আছে। যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, সে বিপ্লবের মাস্টারমাইন্ড বলা হয় মাহফুজকে, অথচ মাহফুজ জানেন এই বিপ্লবের নেতৃত্ব কারা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কারা জয়ী হলো? নাহিদের চারপাশে বলেন, কাদেরের চারপাশে বলেন, অমুকের চারপাশে বলেন, তমুক সমন্বয়কের চারপাশে যারা ছিল তারা কারা? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররাই তো, যারা ছাত্র শিবিরের প্যানেলকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলকে জয়ী করেছে, এরাই তো। যদি অন্যরা হতো, যদি নাহিদরা, সার্জিস আলমরা, হাসনাত তো ভোট চেয়েছে, যার পক্ষে ভোট চেয়েছে সে কি ভোট পেয়েছে? কাদের কত ভোট পেয়েছে? ওই ছাত্রলীগের নাম একটা ছেলে যে শামীম, একটা স্বতন্ত্র পদের সমানত ভোট পায়নি আব্দুল কাদের। নাহিদদের জায়গায় এসেছে, হাসনাত সার্জিসরা আজকে যে জায়গায় এসেছে তো শিবিরের সমর্থনের কারণে এসেছে। শিবিরের ছেলেরাও তাদের চারপাশে ছিল, তারাই তো তাদেরকে সমন্বয় বানিয়েছে। সেই আন্দোলনকে এরাই তো বেগবান করেছে, পরিচালিত করেছে। অতএব এই আন্দোলনের, এই জুলাই বিপ্লবীদেরকে কোনোভাবেই অবজ্ঞা করে কথা বলে মাহফুজ আলমরা পার পেয়ে যাবেন, এটা আসলে সম্ভব না। যে কোনো মূল্যে জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, জুলাই অভ্যুত্থানে যাদের শরিকানা বেশি, তারাই আগামীতে রাষ্ট্র ক্ষমতা পাবেনই। এর বাইরে কোনোভাবেই নির্বাচনকে ম্যানিপুলেট করা সম্ভব হবে না। যতই লন্ডনে ডক্টর ইউনূসের সাথে মিটিং করে থাকেন, যতই ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকেন, কোনো লাভ হবে না। জুলাই যোদ্ধারা জীবন দিতে শিখে গেছে, তারা আপনাদেরকে ছাড়বে না। নির্বাচন আজকে করেন, কালকে করেন, ফেব্রুয়ারিতে করেন, মার্চে করেন, ডিসেম্বর করেন, যখন করেন। যদি আপনাদের ছাত্রদের এই নির্বাচনকে বিশ্বাস না হয়, আপনারা উপজেলা নির্বাচন দিয়ে দেখেন। উপজেলা যদি সাহস থাকে, উপজেলা নির্বাচনটা দিয়ে দেখেন কি দাঁড়ায় রেজাল্ট। ভয়াবহ পরিণতি হবে বিএনপির, ভয়াবহ। উপজেলা নির্বাচনে এমন ভরাডুবি হবে বিএনপি কোনো অবস্থাতে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে মানবে না। এমনকি জাতীয় নির্বাচনে ভাবছে তারা ভালো করবে, সেটাও করবে না। তবু তারা যেহেতু আশা করছে, থাকুক আশা করে। কিন্তু চ্যালেঞ্জ দিলাম, উপজেলা নির্বাচন যদি এখন হয়, জাতীয় নির্বাচনের আগে হয়, বিএনপির এমন ভরাডুবি হবে যে তাকে আর ওই নৌকা যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, ধানের শীষকে খুঁজে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ দিলাম, জাতীয় নির্বাচনের আগে যদি উপজেলা নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন হয়, বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখন জুলাইপন্থীরা সব একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। জামাত আজকে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছে, অন্যরা অন্যদের মতো কর্মসূচি ঘোষণা করবে। 5 দল 8 দল, অর্থাৎ জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি বিভিন্নভাবে তারা এখন কর্মসূচি ঘোষণা করবে। আর এই কর্মসূচি, এই উদ্যোগকে মাহফুজ আলম বলছেন মওদুদীপন্থী। এসব বলে লাভ নেই। মওদুদিবাদ বলেন, রাজাকার বলেন, এইসব চেয়ারে বসে যাই কিছু বলবেন, মানুষ তোয়াক্কা করবে না। মানুষের জন্য এগুলো যতদিন দিবেন, ততদিন আপনাদের উপর বুমেরাং হবে। রাজনীতিতে এবং উপদেষ্টা পরিষদে অবিলম্বে মাহফুজ আলমদের জায়গা শেষ। জনগণের আকাঙ্ক্ষার বাইরে যারা কথা বলবে, এই উপদেষ্টা পরিষদে কিংবা রাজনীতিতে তাদের আর কোনো জায়গা নেই।
মাহফুজ আলমকে বলবো গাট্টি বস্কা রেডি করেন, আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আপনি উপদেষ্টা পরিষদে বসে এনসিপি কি করবে না করবে সেই পরামর্শ দেন, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? আপনার সংবিধান দিয়েছে? সংবিধান তো নাই, স্থগিত। আপনি যে শপথ নিয়েছেন সেই শপথ দিয়েছে? দেয়নি। যেই ক্ষমতা বলে আপনি উপদেষ্টার চেয়ারে বসে আছেন সেই ক্ষমতাই আপনি অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, এবং আপনি আপনার ন্যায়পন্থা ত্যাগ করেছেন। সময় থাকতে, সম্মান থাকতে হয় নিজে চলে যান, না হলে আমি হাতে ধরে গনে বলে দিতে পারবো আর কয়টা দিন আপনি এই চেয়ারে থাকতে পারবেন। এতটা বলতে চাচ্ছি, স্পেসিফিক বলতে চাচ্ছি না। আপনার সময় শেষ, বিদায় নেন। আল্লাহ হাফেজ।